আমপানে জোয়ারের পানি ঢুকে একাকার সাগর, নদী আর উপকূলীয় জনপদ। দুর্গত এলাকায় পৌঁছে গেছে ত্রাণ ও গৃহ নির্মাণ সামগ্রী। কাজ চলছে বাঁধ সংস্কারের। ভেঙে পড়েছে সাতক্ষীরার শ্যামনগরের সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা। আমপান কেড়ে নিয়েছে বরগুনার হাজারো পরিবারের মাথা গোঁজার ঠাঁই। আমপান ভাসিয়ে নিয়েছে চর ৪,০০০-এর বেশি চিংড়ি ঘের। ভয়াবহ ক্ষতিতে চাষি। চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষতি। ঝরে পড়া আম সঠিকভাবে বাজারজাতকরণের পরামর্শ। করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু, ১৬৯৪ জন সহ আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩০,০০০। সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান। এবং ঈদ ঘিরে শিথিলতা শঙ্কা বাড়াচ্ছে ব্যাপক হারে কোভিড সংক্রমণের। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে অপেক্ষাকৃত কম আক্রান্ত জেলাগুলো। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পানিতে তলিয়ে গেছে মাইলের পর মাইল জনপদ। গৃহহারা হয়েছেন লাখো মানুষ। আর একরের পর একর ফসলি জমি পরিণত হয়েছে কুল কিনারাবিহীন নদীতে। সাইক্লোন আমপানের তাণ্ডবের পর এমনই অবস্থা এখন খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনার উপকূলীয় এলাকায়। হেলিকপ্টারে পরিদর্শনে গিয়ে এমনই দৃশ্য উঠে এসেছে সময় সংবাদের ক্যামেরায়। মিজানুর রহমানের তোলা ছবিতে মাহমুদ রাকিব জানাচ্ছেন বিস্তারিত। যেন সাগর, নদী আর জনপদ মিলেমিশে একাকার। আকাশ থেকে যেদিকে চোখ যায় পানি আর পানি। এর মাঝে তাণ্ডবের চিহ্ন হিসেবে ডুবুডুবু অবস্থায় দাঁড়িয়ে আছে কিছু টিনের ঘরের অংশবিশেষ। সুপার সাইক্লোন আমপানের তাণ্ডবের দুদিন পর হেলিকপ্টারে চড়ে উপকূলীয় এলাকা পরিদর্শনে গিয়ে খুলনার কয়রায় এমন দৃশ্য চোখে পড়ে সময় সংবাদের ক্যামেরায়। এই এলাকায় প্রায় সব বাঁধ ভেঙে প্লাবিত বেশিরভাগ গ্রাম। ভেসে গেছে শত শত মাছের ঘের, ডুবে গেছে কৃষকের সাথের সবুজ ফসলের ক্ষেত। একই অবস্থা দেখা যায় পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলাতেও। সুন্দরবন লাগোয়া বলেই হয়তো আমপানের তাণ্ডবে পুরোপুরি বিলীন হয়নি সাতক্ষীরার এই উপকূলীয় এলাকা। আকাশপথে সুন্দরবন পার হয়েই ফের চোখে পড়ে বাগেরহাটের মোংলা ও শরণখোলা এবং পটুয়াখালী ও বরগুনার ভয়াবহতার চিত্র। সেখানেও কোনটি নদী আর কোনটি জনপদ বা ফসলের ক্ষেত তা আলাদা করা কঠিন হয়ে পড়ে। বেশিরভাগ বাঁধই ছিল পানির নিচে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নির্ধারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আকাশপথে এই আয়োজন করলেও অজানা কারণে খুলনা বা বরিশালের কোনো উপকূলীয় অঞ্চলে না নেমে নোয়াখালীর ভাসানচরে গিয়ে হেলিকপ্টার নামে। যে অঞ্চলগুলো আমরা পরিদর্শন করলাম সেখানে কিন্তু কোনো ঘর বাড়ি বিধ্বস্ত হতে দেখি নাই। মাঠে কোনো ফসল নাই, সব ফসলও কাটা হয়ে গেছে। প্রাথমিক যে আমরা রিপোর্ট পেয়েছি সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু ত্রাণ সহায়তা এবং গৃহ নির্মাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছি। পানি সম্পদ উপমন্ত্রী প্রকৃতির কাছে নত স্বীকার করে জানান, এসব এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে সেনাবাহিনী কাজ শুরু করেছে। 84টি বাঁধ আমাদের ভেঙেছে এবং 250টির মতো জায়গায় আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। 8 থেকে 10 ফিট 12 ফিট উঁচু জলোচ্ছ্বাস হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে 4টি এলাকা সাতক্ষীরা এবং বাগেরহাটের সেনাবাহিনীর কর্মকর্তারা অলরেডি স্পটে পৌঁছেছেন। সরকারি তথ্য মতে দেশে মোট প্রায় 22,000 কিলোমিটার এলাকায় বাঁধ রয়েছে, যার 90 ভাগই কাঁচা বা অস্থায়ী। বাংলাদেশের উপকূলবর্তী এলাকার বেড়িবাঁধগুলোর অবস্থান কতটা নাজুক তা ঘূর্ণিঝড় আমপান এসে বাংলাদেশের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। পাশাপাশি শুধু যে উপকূলবর্তী এলাকায় ঝুঁকিপূর্ণ নয়, যে কোনো ঘূর্ণিঝড়ে পুরো দেশই যে ধীরে ধীরে ঝুঁকির মধ্যে পড়ছে তাও প্রমাণ করে গেল এই ঘূর্ণিঝড় আমপান। রাকিব, সময় সংবাদ, শরণখোলা, বাগেরহাট। ভেঙে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা। লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করায় নষ্ট হয়েছে খাবার পানির উৎস। ফলে দূর দূরান্ত থেকে কিনে আনতে হচ্ছে সুপেয় পানি। একই অবস্থা এলাকার স্যানিটেশন ব্যবস্থারও। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ঘূর্ণিঝড় আমপানের আঘাতে লণ্ডভণ্ড দেশের দক্ষিণাঞ্চলের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা। ধীরে ধীরে যেন আঘাতের চিহ্ন ফুটে উঠছে সর্বত্র। সুপেয় পানির তীব্র সংকট এখন বড় বিপর্যয়ের নাম।
পুকুর বা জলাশয় এবং বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার করতে হয় এলাকার মানুষকে। তার উপর ঘূর্ণিঝড়ে লবণ পানি প্রবেশ করায় সুপেয় পানির উৎসগুলো নষ্ট হয়ে গেছে। শ্যামনগরে 18টি মিষ্টি পানির পুকুর এখন পানির নিচে। দুর্গত এলাকার মানুষদের দূর থেকে পানি কিনে আনতে হচ্ছে। অন্যদিকে নদীর পানি মিলেমিশে একাকার হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এতে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে উপজেলার বিশাল এক জনগোষ্ঠী। আশেপাশে 2-4 কিলোমিটারের মধ্যে আর মিষ্টি পানি নাই। যদি আমরা বিশুদ্ধ পানি না পাই তাতে আমাদের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়বে। ডায়রিয়া কলেরাই মরতে হবে এই পানিতে, কারণ রান্নার পানি নিয়ে খাবার পানি নিয়ে আমরা কি করি বাঁচবো। সবগুলো পানিতে তলায় রয়েছে, আমরা বাথরুমে মোটে যেতে পারছি না। জনস্বাস্থ্য প্রকৌশলী জানান, আপৎকালীন সময়ের জন্য ক্ষতিগ্রস্ত জনসাধারণকে ভ্রাম্যমাণ পরিবহনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। আশাশুনির জন্য 3টি এবং শ্যামনগরের জন্য 2টি মোবাইল ট্রিটমেন্ট প্লান্ট এনেছি গাড়ি, যেটার প্রতিটির ক্ষমতা হলো প্রতি আওয়ারে 600 লিটার। বিশেষজ্ঞরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে উপকূলীয় এলাকায় সুপেয় পানির জন্য পাড় উঁচু করে পুকুর ও দিঘি খনন করা এবং স্বাস্থ্যসম্মত উঁচু ল্যাট্রিন স্থাপনের ওপর গুরুত্ব দেন। খাস জমিতে বড় বড় দিঘি এবং পুকুর কাটতে হবে এবং তার পাড় অনেক উঁচু করতে হবে, যেন দুর্যোগকালীন সময় আমরা ওই অঞ্চল থেকে পানি সংগ্রহ করতে পারি, এবং স্যানিটেশন ব্যবস্থাটাকে আরও উন্নততর করতে হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় গভীর নলকূপ ও পুকুর সম্পূর্ণ ও আংশিক 2094টি এবং ল্যাট্রিন 5100টি ক্ষতিগ্রস্ত হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, সাতক্ষীরা। খোলা আকাশের নিচেই রাত কাটছে বরগুনার হাজারো পরিবারের। ঘূর্ণিঝড় আম্পান কেড়ে নিয়েছে তাদের মাথা গোঁজার ঠাঁই। জেলা প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ শুরু হয়েছে। ঘরহীন মানুষের দুরবস্থার কথা জানাচ্ছেন এম এ আজিম। ক্যামেরায় ছিলেন রিপন মালিক। ঘূর্ণিঝড় আম্পানের প্রবল বাতাস দুমড়ে মুচড়ে দিয়েছে বরগুনার কালীবাড়ি এলাকার শেখরের ছোট এ বসত ঘরটি। সপরিবারে তাই রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। নিজের মাথায় ছাদ না থাকলেও সন্তানকে আঁচলে ঢাকার চেষ্টা এ মায়ের। ঘর ভাঙ্গিয়ে গেছে যাওয়ার পর আমরা ওই সাইকেল সেন্টারে যাই উঠছি, ওঠার পর তারপরে এখন আপাতত থাকবো কই, এখন বর্তমানে আবার শাবক জায়গায় আছি। এখন তো আছি দুর্ব্যবস্থায়, এখন টাকা পয়সাও তো নাই, কবে কি ঘর উঠাইতে পারি জানি না। অনেকেই আছেন বিধ্বস্ত ও গাছচাপা পড়া ঘরের মধ্যে, যা নতুন করে জীবন ঝুঁকিতে ফেলতে পারে তাদের। খুব অসহায়, ঘর নাই, বাড়ি নেই, ভাঙ্গে চুর যাবে একসাথে। ওই তো ভাঙ্গা চুরো ঘরে থাকবো, বৃষ্টি হলে তো বই থাকা লাগবে। অবশ্য জেলা প্রশাসক জানালেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ শুরু করেছেন তারা। আমরা 100 জন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এবং নগদ টাকা বিতরণ করব। সাথে সাথে তাদেরকে খাবার, শুকনা খাবারের যে প্যাকেজ আছে সেটাও আমরা দিব। বরগুনা জেলার 6 উপজেলায় 9800 কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে ঘূর্ণিঝড় আম্পানে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। বাংলার সময় আরও থাকছে। চেকপোস্টে পুলিশ না থাকায় অবাধে গ্রামে ছুটছে মানুষ। অনেকেই রওনা হয়েছেন পায়ে হেঁটে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বেড়েছে ঘরমুখ মানুষের চাপ। এবার করোনা প্রসঙ্গ। দেশে করোনা মহামারীর 76তম দিনের মধ্যে 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ও সুস্থতার রেকর্ড হয়েছে। তবে একদিনে 10,000 নমুনা পরীক্ষার মাইল ফলক থেকে নিচে নেমে এসেছে। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে ঈদযাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। ব্যক্তিগত গাড়ি, কার ও মাইক্রোবাসে ঈদযাত্রা করা যাবে এমন সিদ্ধান্তের সঙ্গে যে স্বাস্থ্য অধিদপ্তরের সায় নেই তা বোঝা গেল বুলেটিনের শুরুতেই। যদিও এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি স্বাস্থ্য অধিদপ্তর, তবে ব্রিফিংয়ের শুরুতেই ঘরে থাকার পরামর্শ দিয়ে নিজেদের অবস্থান জানিয়ে রাখল স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমান পরিস্থিতিটি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধাবস্থা। এই যুদ্ধাবস্থায় প্রত্যেককেই যোদ্ধার মানসিকতা ধারণ করুন, লড়াইয়ের মানসিকতা ধারণ করুন। যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন। শহর থেকে গ্রামের দিকে যাবেন না। যে প্রিয় আত্মীয় পরিজনের সাথে মিলিত হওয়ার জন্য আপনি শহর ছেড়ে গ্রামে যেতে যাচ্ছেন, আপনার কারণে আপনার সেই প্রিয়জন ঝুঁকিতে না পড়ে। সবশেষ 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ 24 জন মারা গেছেন, যা আগের যে কোনো দিনের তুলনায় বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 432 জনে। একদিনে 588 জন সুস্থ হয়েছেন, এতেও আগের রেকর্ড ভেঙেছে। এদিন 9727 জনের নমুনা পরীক্ষা করে 1693 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ঢাকা ডিভিশনে 13 জন, চট্টগ্রাম ডিভিশনে 9 জন, বরিশালে 1 জন এবং ময়মনসিংহ ডিভিশনে 1 জন। গেল 24 ঘন্টায় সুস্থতার হার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 20.49, আর মৃতের হার রয়েছে আগের মতোই 1.4। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ঈদ ঘিরে কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা শঙ্কা বাড়াচ্ছে ব্যাপক হারে কোভিড-19 সংক্রমণের। সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা রাজধানী ছেড়ে যাওয়ার সুযোগ ক্রমেই ঝুঁকিপূর্ণ করে তুলছে কম আক্রান্ত জেলাগুলোকে, এমনটাই মত বিশেষজ্ঞদের। একই সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেয়া গাইডলাইনের সঙ্গে প্রশাসনের বর্তমান ভূমিকাও সাংঘর্ষিক বলে মত জাতীয় পরামর্শক কমিটির এক সদস্যের। যদিও পুলিশ সদর দপ্তর বলছে জনস্বার্থে সরকারের নির্দেশনা মেনেই সবকিছু করা হচ্ছে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। আগে থেকেই বিশেষজ্ঞরা আভাস দিয়ে রেখেছিলেন মে মাসে দেশে ব্যাপক হারে বাড়বে কোভিড-19 সংক্রমণ। বাস্তব চিত্রও মিলছে সেই পূর্বাভাসের সঙ্গে। দেশে মোট আক্রান্তের অর্ধেকের বেশি শনাক্ত হয়েছেন গত 2 সপ্তাহে। প্রায় প্রতিদিনই গড়ছে আক্রান্ত কিংবা মৃত্যুর কোনো না কোনো রেকর্ড। এ অবস্থায় যখন প্রয়োজন সর্বোচ্চ সতর্কতা, তখনই আসছে শিথিলতা। ইফতার বাজারের অনুমতি, ঈদ সামনে রেখে শপিং মল খোলা, সবশেষ পুলিশের চেকপোস্ট সরিয়ে বাধাহীন যাতায়াতের সুযোগ করে দেয়া, রাস্তায় ফেরিঘাটে ভিড়, সমন্বয়হীনতার নজির উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। তাদের আগের কর্মকাণ্ডের সঙ্গে এখনকার কর্মকাণ্ডগুলো সাংঘর্ষিক। আমাদের পলিসির সঙ্গে তো সাংঘর্ষিক বটেই। এতে সারা দেশে এটা ছড়িয়ে পড়বে। 10 দিন আগে শৈথিল্যটার একটা ঢেউ এখন লাগছে, দিন দিন রোগী বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। এখন আমরা আরো বেশি করে সেটা অমান্য করলাম, সারা দেশে ছড়িয়ে দিলাম। এটা হয়তো আমরা 2 সপ্তাহ পরে 3 সপ্তাহ পরে আরো খারাপ অবস্থা দেখতে পাবো। দেশে কোভিড-19 মোট শনাক্ত 30,000 ছাড়ালেও এখনো 44 জেলায় আক্রান্তের সংখ্যা 100-র নিচে রয়েছে, আর মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি রাজধানী ঢাকায়। এ অবস্থায় গণহারে মানুষের ঢাকা ছাড়ার ফলে তুলনামূলক কম আক্রান্ত জেলাগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সুযোগ হাতছাড়া হওয়ার শঙ্কায় বিশেষজ্ঞরা। ঢাকা এপিসেন্টার থেকে এখন যদি যায় তাহলে হবে কি, এইসব লো প্রিভেলেন্ট এরিয়াতে সিড হয়ে যাবে, মানে বীজ বোনা হয়ে যাবে। যেখানে কম প্রবণতা ছিল সংক্রমণের, সেখানে গুচ্ছ কতগুলো সেন্টার হবে। ঈদের পরে যখন আবার তারা ফিরে আসবে, গ্রামাঞ্চলের সংক্রমণ ছড়াবার একটা আশঙ্কা আছে, সেখান থেকে আবার সংক্রমণ ঢাকামুখী হবে। সেখানে যখন একটা ঘনীভূত সংক্রমণের সংখ্যা বাড়বে, তখন আমাদের এখানে মৃত্যুর সংখ্যাটাও এক লাফে অনেক বেড়ে যেতে পারে। যদিও পুলিশ বলছে বাস্তবতার পরিপ্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা এনেছেন তারা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনেক কিছুর আগেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সরকার জনস্বার্থ বিবেচনায় সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করেন এবং আমরাও জনস্বার্থেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করি। ঝুঁকি এড়াতে শারীরিক দূরত্ব নিশ্চিত করে নিকটবর্তী মসজিদে ঈদের নামাজের পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার আজহার লিমন। 22 মে করোনা পরিস্থিতির 76তম দিন। আজও দেশের ইতিহাসে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী মৃত্যুবরণ করেছেন। আজকের বিশ্লেষণে তুলে ধরব কোভিড পরিস্থিতির তুলনামূলক নানা চিত্র। তবে শুরুতেই গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। গেল 24 ঘন্টায় দেশের 47টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে 9,727 জনের, যার মধ্যে কোভিড পজিটিভ এসেছে 1,694 জনের দেহে। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 24 জন রোগী। মোট মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা দাঁড়ালো 432 জনে। এবারে যাব তুলনামূলক চিত্রে। প্রথমেই নমুনা পরীক্ষা ও আক্রান্তের হারের তুলনা চিত্র। আমরা এখন দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে শীর্ষ আক্রান্ত দেশগুলোর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এরপর রাশিয়া, এরপর ব্রাজিল, এরপর স্পেন, যাদের সঙ্গে আজকে আমরা নমুনা পরীক্ষার আক্রান্তের যে হার সেটি তুলনা করব বাংলাদেশের। আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই পর্যন্ত 1,34,72,618 জনের নমুনা পরীক্ষা করেছে। এর মধ্যে কোভিড পজিটিভ এসেছে 16,20,902 জনের দেহে। রাশিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা নমুনা পরীক্ষা করেছে 78 লাখেরও বেশি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2,23,841 জনের এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে, যাদের মধ্যে কোভিড পজিটিভের সংখ্যা 30,205। আমরা যদি হার হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো যে যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র শতকরা 12 জনের দেহে কোভিড শনাক্ত হচ্ছে, রাশিয়ার ক্ষেত্রে কোভিড শনাক্ত হচ্ছে শতকরা 4 জনের দেহে, ব্রাজিলের ক্ষেত্রে আমরা একটু অস্বাভাবিক দেখছি 42.28% মানুষের দেহে কিন্তু তারা করোনা পাচ্ছে, এবং স্পেনের ক্ষেত্রে আমরা দেখছি এই শতাংশের হারটা 9.22,
বাংলাদেশের ক্ষেত্রে সেটি আমরা দেখছি প্রায় 13.5%, যেটি প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের বা সর্বাধিক আক্রান্ত দেশের প্রায় সমান। নমুনা পরীক্ষার ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে থাকলেও কিন্তু যারা কোভিড আক্রান্ত হচ্ছেন তাদের মৃত্যুর হার কিন্তু বাংলাদেশে অনেকটাই কম। এই ছিল আজকের বিশ্লেষণে। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধের খবর জানাতে মির্জাগঞ্জের পায়রা নদীর পাড়ে আছেন রিপোর্টার মনির হোসেন বাদল। সরাসরি যোগ দেব তার সঙ্গে। হ্যাঁ ইমদাদ, ঘূর্ণিঝড় আমপান উপকূলীয় জেলা পটুয়াখালীতে আঘাত হানলে বেশ কিছু এলাকার বেড়িবাঁধ ভেঙে এলাকায় ঢুকে যায় পানি। এতে ঘরবাড়ি, মাছের ঘের সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। এদিকে ঘূর্ণিঝড় আমপানের কারণে পটুয়াখালীতে 2 জন নিহত হয়েছে। একজন সিপিপির টিম লিডার সহ একটি শিশু নিহত হন। বিশেষ করে জেলায় বেড়িবাঁধের ক্ষতি হয় বেশি। আমার পিছনে যে নদীটা দেখা যাচ্ছে এটি পায়রা নদী। ঘূর্ণিঝড়ের সময় এই নদীর পানির চাপে মির্জাগঞ্জ উপজেলার 4 নং দেউলির 7 নং ওয়ার্ডে বেশ কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই, আঘাত হানার 2 দিন পেরিয়ে গেলেও এখনো মেরামত করার উদ্যোগ নেওয়া হয়নি এই বেড়িবাঁধটি। এই ভাঙ্গা বেড়িবাঁধ থেকে পায়রা নদীর পানি ঢুকে তলিয়ে যায় কয়েকটি গ্রাম। ঘূর্ণিঝড় প্রচলনকালে কাজ চালাতে গিয়ে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের সিপিপি টিম লিডার মোহাম্মদ শাহ আলম নিহত হন। এছাড়া সন্ধ্যায় সাইক্লোন সেন্টারে যাওয়ার সময় গাছের চাপায় রাশেদ নামে একটি শিশু নিহত হয়। আমি আরেকটা আপনাকে জানাচ্ছি যে ঘূর্ণিঝড় আমপানে পটুয়াখালীতে আগানার কিছু সময়ের মধ্যে স্বাভাবিক জোয়ার চেয়ে নদীর পানি প্রবাহিত হয় 176 সেন্টিমিটার উপর থেকে। এতে জেলায় 8 কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং এই বিধ্বস্ত বেড়িবাঁধ থেকে 20টি গ্রামের 800 বাড়িঘর পানি প্লাবিত হয়। এদিকে ঘূর্ণিঝড় আমপানে রাত্রে যখন আঘাত হানে তখন পটুয়াখালী শহররক্ষা বাঁধের উপর থেকে পানি উপচে শহরের ভিতরে প্লাবিত হয়। এতে শহরের অধিকাংশ ঘরবাড়ি তলিয়ে যায়। এই বেড়িবাঁধগুলো কবে না কবে মেরামত করা হবে এ বিষয়ে আমি পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসানুলের সাথে কথা বলেছি। তিনি আমাকে যে বিষয়টা জানিয়েছেন যে তারা একটা ক্ষয়ক্ষতির তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো মেরামত কাজ শুরু করবে বলে জানান তিনি। এই ছিল পটুয়াখালীর ঘূর্ণিঝড় আমপানের সর্বশেষ খবর। ইমদাদ। পটুয়াখালী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। ঘূর্ণিঝড় আমপানের আঘাতে উপকূলীয় জেলা বাগেরহাটের 4,500-এর বেশি চিংড়ি মাছের ঘের ভেসে গেছে। মাছের ঘের ভেসে যাওয়ায় ভয়াবহ ক্ষতির মুখে দুশ্চিন্তায় হাজার হাজার চিংড়ি চাষি। জেলার মৎস্য বিভাগ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টোটেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘদিন ধরে চলা মহামারী করোনার মধ্যেই ঘূর্ণিঝড় আমপানের আঘাতে বিপর্যস্ত বাগেরহাটের চিংড়ি চাষিরা। বেড়িবাঁধ ভেঙে আবার কোথাও বাঁধ উপচে জলোচ্ছ্বাসের পানিতে 4,500 চিংড়ি ঘের ভেসে গেছে। জেলা সদর রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ভয়াবহ এই আর্থিক ক্ষতির মুখে সরকারের সহায়তা চান মাছ চাষিরা। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির শিকার হলেও সরকারি সহায়তা দেয়া হয় না বলে অভিযোগ চিংড়ি চাষিদের। পানি উঠে একদম সমস্ত টোটাল ঘের বেড়ি সব নষ্ট হয়ে গেছে। ঘের বেড়ি পানি উত্তোলনে ভেঙে নদীতে চলে গেছে। সরকার একটু আমাদের দিক দয়া করে তাহলে আল্লাহর রহমতে আমরা খুব সম্ভাবনা বেঁচে যাব। অসংখ্য মাছের ঘের ভেসে যাওয়ার কথা স্বীকার করলেও ক্ষতির পরিমাণ মাত্র 2 কোটি বলে মনে করেন জেলার মৎস্য কর্মকর্তা। সব মিলিয়ে প্রাথমিকভাবে আমরা 2,90,00,000 টাকার মতো ক্ষতি হয়েছে। তবে জেলার এই মৎস্য চাষীর নেতার দাবি, ঘের ভেসে যাওয়ায় অন্তত 70 থেকে 80 কোটি টাকা ক্ষতি হয়েছে। 70 থেকে 80 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। যে অবস্থা বিরাজ করছে এই অবস্থা চলতে থাকলে চিংড়ি চাষিরা সর্বশান্ত হয়ে যাবে। জেলার প্রায় 67,000 হেক্টর জমিতে 78,500 বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। গত অর্থ বছরে প্রায় 32,000 মেট্রিক টন বাগদা ও গলদা উৎপাদন হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। চাঁপাইনবাবগঞ্জে ঘূর্ণিঝড় আমপানের কারণে গাছ থেকে আম ঝরে পড়ায় দিশেহারা জেলার বাগান মালিকরা। এতে 50 কোটি টাকারও বেশি আম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি বাংলাদেশ ম্যাঙ্গো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। ঝরে পড়া আম সঠিকভাবে বাজারজাত করতে পারলে ক্ষতির পরিমাণ কিছুটা কমে আসবে বলে মনে করেন ফল গবেষকরা। চাঁপাইনবাবগঞ্জ ঘুরে হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট।
আমের রাজধানী বলে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ঘূর্ণিঝড় আম্পানের কারণে শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর, নাচল ও সদর উপজেলায় আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাগান মালিকরা বলছেন, চলতি মৌসুমে করোনার প্রাদুর্ভাবের জন্য ক্ষতির আশঙ্কা না কাটার আগেই প্রবল ঝড়ে উপড়ে পড়েছে অনেক আম গাছ, ভেঙেছে ডালপালাও। এতে গাছের আম পড়ে আছে মাটিতে। এ অবস্থায় দিশেহারা বাগান মালিক ও ব্যবসায়ীরা। আমফান ঝড়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক গাছপালা ভেঙে গেছে, উপড়ে গেছে। ঝড়ের কারণে আম বিক্রি বাটা আমাদের বন্ধ হয়ে গেছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যেন বাজারজাতকরণের জন্য সুদৃষ্টি কামনা করছে। আম ব্যবসায়ী সহ সবাই খুব আতঙ্কের মধ্যে আছে। ঝড়ে 50 কোটি টাকারও বেশি আম নষ্ট হয়েছে বলে দাবি এই ব্যবসায়ী নেতার। ঘূর্ণিঝড়ে আমপানের ফলে আমাদের চাঁপাইনবাবগঞ্জে প্রায় 15 থেকে 20% আম নষ্ট হয়েছে, যার মূল্য প্রায় 50 কোটি টাকার ঊর্ধ্বে। ত্রাণ সহায়তার সাথে এই আমকে যদি সরকার ক্রয় করে, মানুষকে সহযোগিতা করে, তাহলে আমাদের এই আম চাষিরা অনেক উপকৃত হবে। এই ফল গবেষকের মতে ঝড়ে জেলায় 10 ভাগ আম ঝরে পড়ে গেছে। দেখা গেছে যে গড়ে 10% আম ঝরে পড়ছে আর কি। ঝরে পড়া আমগুলোকে আমরা যদি হাইজেনিক অবস্থা মেনটেন করে নিরাপদ ব্যবস্থার মাধ্যমে যদি আমরা ঢাকা সহ বিভিন্ন শহরে যদি পাঠিয়ে দেওয়া যায়, তাহলে সেই আমগুলোর থেকে আমরা একটা মূল্য পাবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলায় 33,000 হেক্টর জমির বাগানে 2.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 25,000 মেট্রিক টন আম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আম্পানের কৃষকের প্রায় 17 কোটি টাকার ফসল ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গতকাল সময় সংবাদকে জেলা প্রশাসক জোহর আলী জানান, ঘূর্ণিঝড় আম্পানে বেড়ি বাঁধ ভেঙে জেলায় 4,400 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাঁঠালিয়া উপজেলায়। ডাল, মরিচ, ভুট্টা, তিল সহ বিভিন্ন ফসল হারিয়ে দিশেহারা কৃষক। এ অবস্থায় সরকারি সহায়তার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বেড়ি বাঁধ মেরামতের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। ঘূর্ণিঝড় আমফানে পানি উঠে আমাদের এই কাঁঠালিয়া থানার কৃষি যা ছিল সব শেষ। মরিচ, মুগ ডাল, তিল, সূর্যমুখী সব শেষ হয়ে গেছে। আমরা একেবারে সর্বসারা হয়ে গেছি। সমগ্র জেলায় প্রায় 4,400 হেক্টরের বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঁঠালিয়াতেই প্রায় 1,500 হেক্টর মতো ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রেক্ষিতে কাঁঠালিয়া উপজেলায় 5 কোটির বেশি টাকার ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন। বঙ্গোপসাগর উপকূলে গত 60 বছরে প্রায় 4 গুণ বেড়েছে সাইক্লোনের সংখ্যা। প্রতিটি ঘূর্ণিঝড় ভয়াবহতায় যোগ করেছে নতুন নতুন মাত্রা। কোনোটি এগিয়ে থাকছে ব্যাপকত্বে, কোনোটি আবার গতি বা জলোচ্ছ্বাসে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রমেই বাড়ছে সমুদ্র উপরিভাগের তাপমাত্রা। এতে দুর্যোগের সংখ্যা ও মাত্রা বাড়ায় বারবার ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে। কিফায়েত শাকিরের রিপোর্টে বিস্তারিত। দেশের উপকূলে ক্রমেই বাড়ছে ঘূর্ণিঝড়ের আঘাত। পরিসংখ্যান বলছে 1971 সাল থেকে এবছরের আমপান পর্যন্ত গত 50 বছরে দেশের উপকূলে আঘাত এনেছে ছোট বড় 33টি ঘূর্ণিঝড়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান এক গবেষণা বলছে 1997 সাল থেকে 2020 সাল পর্যন্ত 223 বছরে বঙ্গোপসাগর উপকূলে আঘাত এনেছে 38টি ঘূর্ণিঝড়। বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 1960 সাল পর্যন্ত 181 বছরে যেখানে ঘূর্ণিঝড় হয়েছিল 30টি, সেখানে 1961 সাল থেকে 2020 সাল পর্যন্ত 3 ভাগের 1 ভাগ সময় অর্থাৎ 60 বছরে ঘূর্ণিঝড় হয়েছে 48টি। এর মধ্যে 2019 সালের এপ্রিল থেকে গত 1 বছরে আঘাত এনেছে ফণী, বুলবুল ও আমপান এই 3টি ঘূর্ণিঝড়। গবেষণাটিতে এর জন্য দায়ী করা হয়েছে সমুদ্রের তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়াকে। তারা বলছে সমুদ্র উপরিভাগের স্বাভাবিক তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 2007 সালের পর থেকে তা বেড়ে গড় তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। মার্চ, এপ্রিল ও নভেম্বর, ডিসেম্বর মাসে তা আরো বেড়ে যায়। এর পাশাপাশি যোগ দিচ্ছে বাড়তি চাপ ও বায়ু প্রবাহ। 2.7 ডিগ্রি সেন্টিগ্রেড এভারেজ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বঙ্গোপসাগরে। এটি একটি অ্যালার্মিং জিনিস, আমাদের জন্য এটি ভয়ানক, এবং এটির কারণে আমাদের ফ্রিকুয়েন্ট আরো ঘূর্ণিঝড় আঘাত হানার জন্য এই বঙ্গোপসাগর তৈরি হয়ে রয়েছে।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বনায়নের হার কমায় এ ক্ষতি প্রকট হচ্ছে বলে মনে করছেন জলবায়ুবিদরা। এভাবে বাড়তে থাকলে আগামীতে ঘূর্ণিঝড় প্রস্তুতির সময় পাওয়া যাবে না বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। উপকূল অঞ্চলে বন্যা বাড়তে পারে, খরা বাড়তে পারে, জলোচ্ছ্বাস বাড়তে পারে, ঘূর্ণিঝড় বাড়তে পারে, শিলাবৃষ্টি বাড়তে পারে, বজ্রবিদ্যুৎ বাড়তে পারে। এগুলো আমরা গত 20 বছর ধরে কন্টিনিউয়াসলি বলছি। এরকম প্রাকৃতিক দুর্যোগ হয়তো ভবিষ্যতে আমরা আরো বেশি দেখব, আরো শক্তিশালী সুপার সাইক্লোন দেখব, যদি না আমরা এখন প্যারিস এগ্রিমেন্ট ফলো করি এবং গ্রিন এনার্জি, গ্রিন পরিবেশ বান্ধব দিকে আমরা না যাই। বৈশ্বিক উষ্ণতা কমানোর পাশাপাশি উপকূল জুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলারও পরামর্শ দেন গবেষকরা। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়িতে ঢাকার বাইরে যাতায়াত করা যাবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। তবে স্বাস্থ্যবিধি মেনে ঈদের দিন সবাইকে ঘরে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। গতকাল সকালে আসন্ন ঈদ উল ফিতর ও করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে একথা বলেন তিনি। ব্যক্তিগত গাড়ি নিয়ে, যানবাহন নিয়ে চলাচল করা যাবে, কিন্তু গণপরিবহন চলাচল করা যাবে না। সবাইকে আহ্বান জানাবো নিজের জীবন রক্ষার জন্য, আমার প্রতিবেশীর জীবন রক্ষার জন্য, আমার সন্তানের জীবন রক্ষার জন্য আমরা সকলে মিলে এবারের ঈদটা ঘরের মাঝেই আমরা থাকি। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে গণপরিবহন বন্ধ থাকলেও থেমে নেই মানুষের ঈদ যাত্রা। পায়ে হেঁটে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ। এদিকে ফেরি চলাচল স্বাভাবিক করায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। তবে শিমুলিয়া, কাঁঠালবাড়ি নৌরুটে পণ্যবাহী ট্রাকের চাপ থাকলেও যাত্রীদের চাপ কিছুটা কম। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। শুক্রবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পায়ে হেঁটে বাড়ি ফিরছে মানুষ। বিভিন্ন জায়গায় চেকপোস্ট খানিকটা বাধা থাকলেও কমেছে কড়াকড়ি। মহাসড়কের কোথাও কোথাও মোটরসাইকেল ও থ্রি হুইলারেও লোকজনকে বাড়ি ফিরতে দেখা গেছে। এ সুযোগে তাদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ বলছে, আগের চেয়ে চলাচলে কিছুটা শিথিলতা থাকলেও অযথা বের হওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা যাত্রী পরিবহন করছে এবং যারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, যথাযথ কারণ যারা দেখাতে না পারছে, আমরা শুধু তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। যারা বিভিন্ন জরুরি প্রয়োজনে বের হয়েছে, যেমন অনেক আমরা অসুস্থ রোগী দেখি বা অনেকে ডাক্তারের কাছে যায়, এই জন্য বের হয়ে, এছাড়া জাতীয় জরুরি সেবার অনেকেও মোটরসাইকেল ব্যবহার করছেন। এই ধরনের কারণ যারা দেখাতে পারছেন এবং যারা তাদের আইডি কার্ড, যারা বৈধ আইডি কার্ড দেখাতে পারছেন, তাদেরকে আমরা মোটামুটি সাথ দিচ্ছি। দুপুর থেকে মহাসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি কিছুটা শিথিল করায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেল সহ কয়েকশো যানবাহন। এ রুটে 15টি ফেরি চলাচল করে। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ রুটে 12টি ফেরি চলাচল করছে। তবে ঘাটে পণ্যবাহী ট্রাকের চাপ থাকলেও যাত্রীদের তেমন চাপ নেই। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে 1 মিনিটের সবজি বাজারের পর এবার দেশের বিভিন্ন স্থানে ঈদ বাজারের আয়োজন করে সেনাবাহিনী। বাজার থেকে লকডাউনে কর্মহীন ও আমপানের কারণে বিপর্যস্ত হয়ে পড়া মানুষদের হাতে তুলে দেয়া হয় ঈদের পোশাক এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। ঈদের আগে এমন উদ্যোগে খুশি অসহায় কর্মহীন মানুষ। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। শুক্রবার সকালে চট্টগ্রাম সেনানিবাসের গেট সংলগ্ন সবুজ চত্বরে 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের আয়োজনে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী 1 মিনিটের ঈদ বাজার। এ সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করে 3000 অসহায় মানুষকে ঈদ উদযাপনের সামগ্রী উপহার দেয় সেনা সদস্যরা। একটা পরিবার যাতে ঈদের দিন সকালবেলা বাবা মা নতুন জামা কাপড় পরে তার ছেলে মেয়েদেরকে নিয়ে একটা ভালো খাবার খেতে পারে, সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা 1 মিনিটের ঈদ বাজারটা কার্যক্রম চালু করি। এদিকে রাঙামাটিতে 1 মিনিটের ঈদ বাজারে আসা ক্রেতাদের প্রবেশ পথে হাত ধোয়া ও জীবাণুমুক্তকরণের ব্যবস্থা করে বাজারে প্রবেশ করানো হয়। পরে তালিকা অনুযায়ী অসহায় দুস্থদের হাতে প্রয়োজনীয় ঈদ সামগ্রী তুলে দেয় সেনাবাহিনী। যারা দিনমজুর, খেটে খাওয়া মানুষ প্রান্তিক পর্যায়ে রয়েছেন, তাদের জন্য আমরা এই 1 মিনিটের ঈদ বাজারের আয়োজন করেছি। কুমিল্লা ঈদগাহ ময়দানে সেনাবাহিনীর উজ্জীবিত 31-এর আয়োজনে বিনামূল্যে 5 শতাধিক হতদরিদ্র মানুষকে ঈদ পোশাক সহ 21 ধরনের প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। এছাড়া সহায়তা দেওয়া হয় 50 এতিমকে।
এদিকে ঈদ উল ফিতরকে সামনে রেখে কক্সবাজারে ফ্রি সেনা বাজারের আয়োজন করে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন। সামাজিক দূরত্ব নিশ্চিত করে অসহায় দরিদ্র পরিবারগুলোর মাঝে এই বাজার থেকে সবজি ও চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। আজকে সেনাবাহিনী মাল প্রাণ দিছে, অনেক ভালো লাগছে। এগুলো পাইছি, অনেক ভালো লাগতেছে। এছাড়া একই সময় সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্পে 5 শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী সরবরাহ করা হয়। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। খাগড়াছড়িতে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে লকডাউনে কর্মহীনদের জন্য 1 মিনিটের ব্যতিক্রমী ঈদ বাজারের আয়োজন করেছে গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা। 24 পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশে এই বাজারের আয়োজন করা হয়। এই সময় সামাজিক দূরত্ব বজায় রেখে জেলার মাটিরাঙ্গা পাইলট মাঠ, গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠ ও লক্ষ্মীছড়া উপজেলা পরিষদ মাঠে হতদরিদ্রদের মাঝে শাড়ি, লুঙ্গি, খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। গুইমারা উপজেলা, মাটিরাঙ্গা উপজেলা এবং লক্ষ্মীছড়ি উপজেলা একই সাথে ঈদ উপলক্ষে মানুষকে কিছু হাসি ফোটানোর জন্য মুখে কিছু বাজার সদাই করে তাদেরকে আমরা বিনামূল্যে বিতরণ করছি। এর পাশাপাশি আমরা মহিলাদেরকে একটি করে শাড়ি এবং পুরুষদেরকে একটি করে লুঙ্গি বিতরণ করছি। আমরা আশা করি এর মাধ্যমে তাদের মুখে আমরা কিছুটা হলেও হাসি ফোটাতে পারবো। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়ার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ দেওয়া হয়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। শুক্রবার সকালে বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে কোস্টগার্ড। সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, আটা, দুধ, চিনি, সেমাই, ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়। ভোলার চরফ্যাশনের কচ্ছপিয়ার বেড়িবাঁধ এলাকায় আম্পানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত 5 শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 6 শতাধিক কর্মহীন অসহায় পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে এ ত্রাণ বিতরণ করেন কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন। ফরিদপুর হকি কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের পরিবারকে 25 কেজি করে চাল ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। নড়াইলে 300 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ বোস। এছাড়া দিনাজপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মুন্সিগঞ্জ, নাটোর, ঝিনাইদহ, বান্দরবান ও বাগেরহাটে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। বরিশাল, রংপুর ও জামালপুরে হতদরিদ্র শিক্ষার্থী ও কর্মহীনদের মাঝে খাদ্য বিতরণ করেছে বিভিন্ন সংগঠনের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গতকাল সকালে বরিশালের আগৈলঝড়া উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত 300 পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। করোনা পরিস্থিতিতে এ পর্যন্ত 30,000 নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে সংস্থাটি। গতরাতে রংপুরে 300 দরিদ্র মেধাবী শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে 1 মাসের খাদ্য সহায়তা দেওয়া হয়। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 600 পরিবারকে নিয়মিত খাদ্য সহায়তা দেয় সংগঠনটি। জামালপুর শহরের বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে 1000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি। এ সময় প্রতি পরিবারকে চাল, ডাল, আটা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য দেওয়া হয়। ন্যায্য মূল্যে সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান কেনার জন্য ভোলায় লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করা হয়েছে। দুপুরে লালমোহন উপজেলা পরিষদ চত্বরে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। চলতি মৌসুমে উপজেলায় প্রতি কেজি 26 টাকা দরে 905 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যে লটারির মাধ্যমে 542 জন কৃষক নির্বাচিত করা হয়েছে। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আম্পানে জোয়ারের পানি ঢুকে একাকার সাগর, নদী আর উপকূলীয় জনপদ। দুর্গত এলাকায় পৌঁছে গেছে ত্রাণ ও গৃহ নির্মাণ সামগ্রী। কাজ চলছে বাঁধ সংস্কারে।
ভেঙে পড়েছে সাতক্ষীরার শ্যামনগরের সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা। আমপান কেড়ে নিয়েছে বরগুনার হাজারো পরিবারের মাথা গোঁজার ঠাঁই। আমপান ভাসিয়ে নিয়েছে 4,000-এর বেশি চিংড়ি ঘের। ভয়াবহ ক্ষতিতে চাষি। চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষতি। ঝরে পড়া আম সঠিকভাবে বাজারজাতকরণের পরামর্শ। করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ 24 জনের মৃত্যু। 1694 জন সহ আক্রান্তের সংখ্যা ছাড়ালো 30,000। সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান। এবং ঈদ ঘিরে শিথিলতা শঙ্কা বাড়াচ্ছে। ব্যাপক হারে কোভিড সংক্রমণের ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে অপেক্ষাকৃত কম আক্রান্ত জেলাগুলো। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।